বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপরে বিস্তারিত। লুদি গার্ডেনে হাসিনা আর ইকো পার্কে দেখা মিলল তার মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। এরপর আপনাদেরকে জানিয়ে দিব জুলাই আগস্ট গণহত্যা, আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার নিয়ে আলোচনা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খান। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব সরকারের মেয়াদ কতদিন হবে সেটা সরকারই বলবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লুদি গার্ডেনে হাসিনা আর ইকো পার্কে দেখা মিলল তার মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্ট মাসের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। তবে দেশটির ঠিক কোথায় তিনি অবস্থান করছেন সেটি এখন অজানা। এছাড়া হাসিনা ইস্যুতে ভারত সরকারও নীরব। এমন অবস্থায় গত 18 সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছেন রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা। এমনকি তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লুদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে সাবেক এই প্রধানমন্ত্রীকে। এবার সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দেখা মিলেছে প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি ইকো পার্কে। এ সময় তার সঙ্গে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, উপ উকিল ও হাজি সেলিমের এক ছেলেকে দেখা গেছে। গত মঙ্গলবার 1 অক্টোবর বেসরকারি টেলিভিশন চ্যানেল 24 এর এক ভিডিও প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে গত শনিবার 18 সেপ্টেম্বর সন্ধ্যা 7:30টায় ইকো পার্কে আড্ডা দিয়েছেন আসাদুজ্জামান খান কামাল। তার মুখে সাদা দাড়ি। এছাড়াও সেখানে সাবেক এমপি অসীম কুমার উকিল, উপ উকিল ও হাজি সেলিমের এক ছেলে উপস্থিত ছিলেন। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন, তবে তারা সেখানে বেশি সময় অবস্থান করেননি, কিছু সময় কাটিয়ে চলে যান। এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশের 4 দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উল্লেখ্য, গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তৎকালীন এই প্রধানমন্ত্রীর পতনের পর তার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের অনেকের খোঁজ মিলছে না। জুলাই আগস্ট গণহত্যা, আন্তর্জাতিক অপরাধে শেখ হাসিনার বিচার নিয়ে আলোচনা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খান। বাংলাদেশে গত জুলাই আগস্টে কোটা সংস্কার ও পরবর্তীতে সরকার পতন আন্দোলনের সময় যে হতাহত হয়েছে, এর পিছনে দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত মানবতা বিরোধী অপরাধের মামলা করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খান। সেখানে তারা এই বিষয়ে কথা বলেন। বৈঠকে জুলাই আগস্টের আন্দোলনে শত শত মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 20,000-এর বেশি মানুষ। এর জবাবে প্রখ্যাত ব্রিটিশ মানবাধিকার আইনজ্ঞ করিম খান বলেন, বাংলাদেশ অবশ্যই হ্যাক ভিত্তিক আইসিসিতে অভিযোগ করতে পারে, তবে এ ধরনের মামলার জন্য যথাযথ নিয়মাবলী অনুসরণ করতে হয় বলে জানান তিনি। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে প্রফেসর ইউনূসের 3 দফা প্রস্তাবেরও ভূয়সী প্রশংসা করেন করিম খান। করিম খান ডক্টর ইউনূসকে আইসিসিতে রোহিঙ্গা নির্যাতন মামলার তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। 2019 সালে আইসিসি এই ইস্যুতে তদন্ত শুরু করেছিল। তিনি জানান এ বছরের শেষ নাগাদ তিনি বাংলাদেশে সফর করবেন। এছাড়া রোহিঙ্গা সংকট নিরসনে নতুন গতি আনতে অধ্যাপক ইউনূসের 3 দফা প্রস্তাবের প্রশংসাও করেন। সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য জাতিসংঘ প্রধানের একটি জরুরি সম্মেলন আয়োজন এবং করণীয় প্রস্তাব, রোহিঙ্গাদের মানবিক সংকট নিরসনে যৌথ সহায়তা পরিকল্পনা এবং 2017 সালে মিয়ানমারের রাখাইনে সংঘটিত গণহত্যার বিচার এবং জবাবদিহি নিশ্চিতে আন্তর্জাতিক প্রচেষ্টা। প্রফেসর ডক্টর ইউনূসের এই 3 প্রস্তাব নিয়ে আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান বলেছেন, এই 3টি প্রস্তাব যথার্থ। সরকারের মেয়াদ কতদিন হবে সেটা সরকারই বলবে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং বিভিন্ন ব্যবস্থায় প্রায় 2 মাস হতে চলল তার সরকারের। এর মধ্যে দেশে ঘটে যাওয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে সম্প্রতি ভয়েস অব আমেরিকাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা। আনিস আহমেদের নেওয়া সাক্ষাৎকারটি গত সোমবার 30 সেপ্টেম্বর প্রকাশিত হয়।
সাক্ষাৎকারে সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়ে জানতে চাইলেন ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, দেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে পুলিশের ভূমিকা নেওয়ার কথা থাকলেও সার্বিক পরিস্থিতিতে তারা মনোবল হারিয়ে ফেলেছে। সম্প্রতি ছাত্র জনতা হত্যা করায় কটু কথার ভয়ে পুলিশ সাধারণ মানুষ থেকে কিছুটা দূরে থাকতে হচ্ছে। তিনি বলেন, পুলিশের সবাই তো আর অন্যায় করেনি, যারা অন্যায় করেছে তাদের চিহ্নিত করব, তাদের শাস্তি হবে, বাকিরা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু এটি একটি লম্বা প্রক্রিয়া। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সীমিত সময়ের জন্য সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। গত 17 সেপ্টেম্বর সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব মর্যাদার কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন দেওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়। সারা দেশে 60 দিনের জন্য এই ক্ষমতা পান তারা। পরবর্তীতে 30 সেপ্টেম্বর এই প্রজ্ঞাপনে সংশোধন এনে সশস্ত্র বাহিনী করা হয়, অর্থাৎ সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদেরও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়। সশস্ত্র বাহিনীকে যে সময়ের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে তার মধ্যেই পুলিশ ঘুরে দাঁড়াবে বলে আশা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণঅভ্যুত্থানের নেতৃত্ব এবং সরকার পরিচালনায় তরুণদের ভূমিকা বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তরুণদের হাতে ক্ষমতা যাওয়া উচিত। এখানে বুড়োদের কোনো কাজ নেই, তারা শুধু ভুল করে গেছে এ পর্যন্ত। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তরুণদের নেতৃত্বে একটি বড় কাণ্ড হয়ে গেল, কাজেই তাদের অবিশ্বাস করার কোনো কারণ নেই। আমি বারবারই বলে আসছি, তরুণদের দেশ চালানো উচিত, তারাই তাদের ভবিষ্যৎ রচনা করবে। শুধু বাংলাদেশে না, সারা বিশ্বেই তরুণদের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া ভালো। সরকারের মেয়াদ ও নির্বাচনের সম্ভাব্য সময় বিষয়ে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য তুলে ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জানতে চাওয়া হয়, এটা কি ধরে নেওয়া যায় যে এই সরকারের মেয়াদ 18 মাস? জবাবে ডক্টর ইউনূস বলে, এটা সরকারের মতামত না, সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে। আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ। উপদেষ্টা পরিষদে আমরা এটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নেও এই সরকার কাজ করে যাচ্ছে বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান। পালিয়ে ভারত চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটা আইনগত বিষয়। তিনি যেখানেই থাকুন নিশ্চয়ই আমরা তাকে ফেরত চাইব আইনি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, এই বৈঠক হয়েছে সার্কভুক্ত একটি দেশ হিসাবে, তার মানে এই নয় যে সবকিছু পাল্টে গেছে। 71 গণহত্যার বিষয়ে পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা না চাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সেটা পৃথক বিষয়, এটা কিভাবে হবে সেটা পাকিস্তানের সঙ্গে আলোচনা হবে, কিন্তু সার্ক একটি প্রতিষ্ঠিত সত্য। আমরা চাই এটা শক্তিশালী হোক এবং সেই চেষ্টা আমি করে যাব। গণঅভ্যুত্থানে ছাত্র জনতা ও পুলিশ নিহত ও আহতের ঘটনায় সরকারের ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যে যেখানে অপরাধ করেছে সে তার শাস্তি পাবে। একটার বিচার হবে, আরেকটার বিচার হবে না, এটার বিরুদ্ধেই তো গণঅভ্যুত্থান হলো, কাজে অপরাধ করলেই তার শাস্তি পেতে হবে। সংবিধান সংশোধনের বিষয়ে বাংলাদেশ একমত উল্লেখ করে তিনি বলেন, কি বিষয়ে বা কিভাবে হবে সেটা নিয়ে বিতর্ক হবে। কমিশন একটা রূপরেখা দিবে, সেটা নিয়ে সারা দেশে বিতর্ক করার সুযোগ তৈরি করা হবে, যেন রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে এবং সবাই মিলে ঠিক করে যে এই সংশোধন এখনই করবে নাকি পরবর্তীতে। যে সংবিধান আমাদের আছে এটা দিয়ে দেশ চলবে না, চললে আবারই একই ঘটনার সৃষ্টি হবে। সংবিধান সংশোধন প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটা আইনি ব্যাপার, আমরা এখন কাজ করছি কি প্রয়োজন সেটা নিয়ে, আইনসঙ্গতভাবে কিভাবে সেটা হবে তা পরবর্তীতে আলোচনা করে ঠিক করা হবে। স্বাধীনতার বিরোধীকারীরা এখন দেশের রাজনীতিতে সামনের দিকে চলে আসছে, এই বিষয়ে প্রশ্ন করা হলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমাদের সংবিধান বলে প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে, সেই অধিকার আমার নিশ্চিত করতে হবে। সংবিধানের বিধান থেকে আমি বের হয়ে আসতে পারি না। তারা যদি অপরাধ করে তাহলে শাস্তি পাবে, কিন্তু রাগ করে তাকে দুশ্মন ভাবতে পারি না, তাদের অধিকার কেড়ে নিতে পারি না। এটা কোনো রাষ্ট্র করতে পারে না, করলে সেটা অচল রাষ্ট্র হবে। বর্তমান সরকারের মূল লক্ষ্য সংস্কারের পর নির্বাচন দেওয়া এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।